জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে কাল। বেতন ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরে আজও বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। চরম ভোগান্তিতে অফিসগামী সহ কর্মস্থলে ছুটে চলা মানুষ। এবং অস্থিরতা আর আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হচ্ছে পার্বত্য 2 জেলা। সড়ক অবরোধের শেষ দিন আজ। সাজেকে আটকা পড়েছে 1400 পর্যটক। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। জাতিসংঘে ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে ডক্টর মোহাম্মদ ইউনূস সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন। এর মধ্যে অধিবেশনের কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ব শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমবারের মতো বিশ্ব নেতাদের সামনে ভাষণ দেবেন। এটি নিয়ে বাঙালিদের মধ্যে যেমন আগ্রহ রয়েছে তেমনও চলছে ষড়যন্ত্র। এদিকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র থেকে মাহালম জেমসের ক্যামেরায় আরও জানাচ্ছেন বাতিন বিপ্লব। জাতিসংঘ সাধারণ অধিবেশন বিশ্ব নেতাদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। ৭৯তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস ২৭ সেপ্টেম্বর ভাষণ দেবেন। এর আগে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা থেকে শুরু করে বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা বলবেন বিশ্ব নেতারা। এরই মধ্যেই শুরু হয়েছে অধিবেশনের নানা কার্যক্রম। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবারে বাংলাদেশের পক্ষ থেকে বিশ্ববাসীকে কী বার্তা দিবেন সেটি দেখার অপেক্ষায় ১৭ কোটি মানুষ। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূসের এটি প্রথম রাষ্ট্রনায়ক হিসেবে অংশগ্রহণ। এবারে জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ থাকছে কিনা সেটি নিয়ে সন্দেহ তৈরি করেছিল একটি কুচক্রী মহল। তবে জাতিসংঘ সদর দপ্তরে যখন লাল সবুজের পতাকা পতপত করে উঠছে, ঠিক তখন আর কোনো সন্দেহের অবকাশ নেই। একদিকে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, অন্যদিকে বিপুল সম্ভাবনার বাংলাদেশ, এই দুয়ের কেন্দ্রবিন্দু এখন বিশ্ব শান্তির অগ্রদূত ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রধান উপদেষ্টা জাতিসংঘে বিশ্ব নেতাদের সাথে বৈঠকে ঘুরে দাঁড়ানো বাংলাদেশকে আবারও নেতৃত্ব দিয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করার জন্য কাজ করবেন, তেমনটাই প্রত্যাশা ১৭ কোটি বাঙালির। বাতিন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এক ব্যবসায়ীকে তুলে নিয়ে ডিবি অফিসে 10 দিন ধরে নির্যাতন করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো গুমের অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগ দাখিল করেন ভুক্তভোগী নিজেই। একই সঙ্গে আওয়ামী লীগের সরকারের সময় যত গুম হয়েছে সবগুলো ঘটনায় তদন্ত চাওয়া হয়েছে ওই অভিযোগে। এদিকে সাভারের পাকিজা মোড়ের শিক্ষার্থী আজহাবুল ইয়ামিনকে গুলি করে এপিসি ভ্যান থেকে ফেলে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন তার মামা। এখানে আসামি করা হয়েছে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ ৭৮ জনকে। ইয়ামিনের এই ঘটনা ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ার পরে মানুষ বেদনার্ত হয়েছেন। গোটা বাংলাদেশে আন্দোলন আরো দাবানলের মতো ছড়িয়েছে। এই যে তার হত্যাকাণ্ড, এইটার জন্য তার মামা এসে আমাদের ট্রাইব্যুনালের কাছে এই ঘটনাগুলো বিস্তারিত বিবরণ তুলে ধরে প্রধানমন্ত্রী সহ ৭৮ জনের বিরুদ্ধে, এখানে পুলিশ প্রশাসন যারা এপিসি চালিয়েছিল, এপিসির ভেতরে যারা ছিল এদেরকে আইডেন্টিফাই করে সাধারণ পুলিশের যে সমস্ত অফিসার ছিল সেগুলো সহ যারা চিকিৎসা দিতে বাধা প্রদান করেছে সবার নাম সহ মোট ৭৮ জনের বিরুদ্ধে এই অভিযোগ গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কাছে তারা দায়ের করেছেন। বকেয়া বেতন ও ভাতা বৃদ্ধি সহ নানা দাবিতে গাজীপুরে আজও বিক্ষোভ করেছে শ্রমিকরা। এতে বন্ধ হয়ে যায় সড়কের উভয় পাশের যান চলাচল। ফলে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী সহ কর্মস্থলে ছুটে চলা মানুষ। সোমবার সকালে মৌচাক এলাকায় কোকাকোলা ফুড কারখানার শ্রমিকের কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করতে গেলে তাদের সরিয়ে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়াও টঙ্গীতে সিজন জেসের লিমিটেডের শ্রমিকরাও বিক্ষোভ করে। তবে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।
অন্যদিকে নানা কারণে শিল্পাঞ্চল আসলে বন্ধ রয়েছে অর্ধশত কারখানা। শ্রমিকরা জানায় গার্মেন্টসের মালিকপক্ষ গত 3 মাস ধরে বেতন দিচ্ছে না। বাকি রয়েছে চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসের ওভারটাইমের টাকা। এছাড়া 3 বছরের ছুটির টাকাও বকেয়া। বারবার আশ্বাস দিয়েও তারা শ্রমিকদের সঙ্গে প্রতারণা করেছেন। খিলগাঁও ও উত্তর থানার 2টি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পুলিশ জানায় খিলগাঁওয়ে হাফেজ জোবায়ের হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও আইজিপি আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়। এছাড়া উত্তরা পশ্চিম থানায় মাওলানা সাদিকুল হত্যা মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত। এদিকে শিক্ষার্থীদের উপর হামলা মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। পার্বত্য 2 জেলায় সহিংস ঘটনার প্রতিবাদে ডাকা 72 ঘন্টার সড়ক অবরোধের শেষ দিন আজ। তবে খাগড়াছড়ি ও রাঙ্গামাটির পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে, কিন্তু গত 2 দিনের মতোই দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অবশ্য অবরোধকে কেন্দ্র করে এখনও জেলার কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সাম্প্রতিক ঘটনার জেরে জেলার শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীতে যেতে দেখা যায়নি। অবরোধের কারণে সাজেকে আটকে পড়া পর্যটকদের এখনও ফিরিয়ে আনা সম্ভব হয়নি। সেখানে 1400 পর্যটক আটকে আছেন। অপরদিকে মামুন হত্যার ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এর আগে গত 18 আগস্ট ভোরে জেলার সদরে শালবন এলাকায় বাসিন্দা মোহাম্মদ মামুনকে চুরির অভিযোগ এনে পিটিয়ে হত্যা করা হয়। সেই ঘটনায় জেরে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতায় 4 জন নিহত ও বহু লোক আহত হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারানো সুনামগঞ্জের সোহাগের পরিবার মানবেতর জীবনযাপন করেছে। ছেলে হত্যার সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা হতদরিদ্র বাবা মায়ের। প্রয়োজনীয় সহযোগিতা আশ্বাস জেলা প্রশাসনের। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিতা হক। সুনামগঞ্জে জামালগঞ্জ উপজেলার গোলামীপুর গ্রামে হতদরিদ্র পরিবারে বেড়ে ওঠা সোহাগের সংসারের হাল ধরতে ঢাকায় গার্মেন্টসে শ্রমিক হিসাবে কাজ করতেন সোহাগ ও তার ছোট 2 ভাই। সরকার পতনের আন্দোলন শুরু হলে শিক্ষার্থীদের সাথে আন্দোলনে যোগ দেয় সোহাগ ও তার ছোট 2 ভাই। আন্দোলন চলাকালে 5 আগস্ট বাড্ডা থানা এলাকায় পুলিশের গুলিতে নিহত হন সোহাগ। সাথে গুলিবিদ্ধ হয়ে আহত হয় তার ছোট ভাই শুভ। হঠাৎ করে গোলাগুলি শুরুর মাঝে মনে হলো আমার পায়ে 2টা গুলি লাগছে। লাগার পরে মনে হলো তো আমার এমজেড হাসপাতাল নিয়ে আসছে। নেওয়ার পরে তখন আমার বড় ভাইরে ফোন দেওয়া হয়েছে। ফোন দেওয়ার পরে তখন আরেকজনে ফোন ব্রেক করছে, দৌড়া হইতেছে যে আপনারা থানার সামনে আন। থানার সামনে সোহাগ নিয়ে গুলি খাইছে। তখন থানার সামনে যাওয়ার পরে যে গিয়া দেখুন যে আমার ভাই মারা গেছে জায়গায়, আর হাসপাতাল আনার মতো শক্তি নেই। আমরা 3 ভাই সংসার ভবনে যাওয়ার পথে বাড্ডা থানায় যাওয়ার সামনেই মনে এলোপাতারে গুলি শুরু হয়েছে। তো একবার পাও 2টা গুলি লাগছে, আর সোহাগ মিয়া রাস্তাতে মারা গেছে। হসপিটালে নিয়েছি, মৃত ঘোষণা করছে, যেমন হসপিটালে ঢুকায় নেই। পরিবারের বড় ছেলেকে হারিয়ে মানবেতর দিন কাটছে পরিবারের। শহীদ সোহাগের হত্যাকারীদের বিচারের দাবি স্বজনদের। আমার ভোলা নিচুল ছাত্ররা রাখিয়া নিতে পারে, নিচে লিগে মারা খাইছে। আমি খুব এই ট্রেনের মাঝে অবস্থা আছে, আমার বাড়ি ঘরেই নেই। আমার পোলা ড্রেন হয়ে গেছে। অনেক যে পোলা আছে এই পোলার আমরা পাও গুলি রয়েছে, আমরা চিকিৎসা ডাক্তার করাইতাম পারি না, পয়সার অভাব। আমরা সোহাগে মরিয়া গেছে, আমরার অবস্থাও নেই। এখানে আমরা যে ভাত খাইমু খুব আমরা কষ্ট করে খাইতেছি। শহীদ সোহাগের পরিবারের পাশে জেলার বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান জানায় স্থানীয় প্রতিনিধিরা। তার পরিবারের আর্থিক অবস্থা খুবই অসচ্ছল। তারা জীবন রক্ষা করার জন্য এই দরিদ্র এলাকা ছেড়ে ঢাকায় গিয়েছিল। এই ঢাকা যাওয়ার পর তারা বিভিন্ন জায়গায় কাজকর্ম করে খেত। এখন যেহেতু সোহাগের মৃত্যু হয়েছে, তার পরিবার একেবারেই অচল। সরকারের কাছে এবং দেশ এবং বিদেশের বিভিন্ন মানুষের কাছে আমি তাদের জন্য সহযোগিতার
প্রত্যাশা ব্যক্ত করছি। বিত্তবান যারা রয়েছেন এবং সমাজে গুরুত্বপূর্ণ দায়িত্বে বা বিভিন্ন অর্গানাইজেশন যারা রয়েছেন তারা তাদের পাশে দাঁড়াবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন। এদিকে সোহাগের পরিবারকে সরকারিভাবে সহযোগিতা করা হবে বলে জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো যাতে ওনার পরিবারের জন্য স্পেশালি যদি কোনো বরাদ্দ আনা যায় ওনার এই বাস্তবিকটাকে উন্নয়নের জন্য, সেটা আমরা করার চেষ্টা করব। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ৭ দফা বাস্তবায়ন নাগরিক কমিটির আয়োজনে জাতীয় প্রেস ক্লাবে দেশে পুনর্গঠনে অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ ও নাগরিক কমিটির সদস্যরা নানা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এই সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, ৭ দফা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম কলিম সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছেন নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জনপ্রিয় পার্টি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির কমিটি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মোহাম্মদ বকুল হোসেন হৃদয়। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র সার্বভৌমত্ব রক্ষায় ৩৬ দফার ভিত্তিতে ৬৪ জেলায় কমিটি নিয়ে এ দল আত্মপ্রকাশ করেছে। এ সময় তিনি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন। কমিটিতে ২০ জন সদস্য রয়েছে। এর মধ্যে আহ্বায়ক হয়েছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বকুল হোসেন হৃদয়। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পাঁচপাড়া এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর আলম ওরফে নূর টেইলারকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। গেল রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত নূর আলম চন্দ্রগঞ্জ ইউনিয়নের ২ নং পাঁচপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ জানায়, রোববার রাত ৯টার দিকে আনোয়ার হোসেন নিকু ও দামাকালুর ভাই খোকন সহ ১৫ থেকে ২০ জনের একদল সন্ত্রাসী নূরের বাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করে। এ সময় বাধা দিতে গেলে স্ত্রীর সন্তানকে পিটিয়ে আহত করা হয়। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘূর্ণিঝড়ে বরিশালের অগলছড়া উপজেলার দক্ষিণ চাত্রশিরা গ্রামে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে গেছে গাছপালা। ভুক্তভোগী রুহুল আমিন জানান, হঠাৎ করে ঘূর্ণিঝড়ে বসতঘর সহ 3টি ঘর ভেঙে যায়। এছাড়াও বাড়ির আশপাশের বেশ কিছু গাছপালার ক্ষতি হয়। ঘর হারিয়ে কেউ থাকছেন খোলা আকাশের নিচে, আবার কেউ পলিথিন দিয়ে ঝুপড়ি ঘর বানিয়ে। বৃষ্টি হলেই ভোগান্তি বাড়ে কয়েক গুণ। তাই ঘর নির্মাণে আর্থিক সহযোগিতার দাবি ভুক্তভোগী পরিবারের। ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ প্রসঙ্গ। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪১,৪৩০ ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৯৬,০০০ ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। মূলত ইসরায়েলি আক্রমণে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় ৮৫% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। কুড়িগ্রামের ফুলবাড়িতে বিরল প্রজাতির কাইজেলিয়া গাছের চারা উৎপাদন করে আলোড়ন সৃষ্টি করেছেন কৃষক রমণীকান্ত রায়। বিরল প্রজাতির গাছের চারা দেখতেই প্রতিদিনই ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। চারা উৎপাদনকারী কৃষকের সাধুবাদ জানিয়ে সরকারিভাবে সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস
স্থানীয় বন বিভাগের। ফুলবাড়ির প্রতিনিধি জাহাঙ্গীর আলমের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিতা হক। এশিয়া মহাদেশে মাত্র 5টি গাছের মধ্যে বাংলাদেশের রংপুর সহ উত্তরাঞ্চলের গর্ব শতবর্ষী কারমাইকেল কলেজে 2টি কাইজেলিয়া গাছ রয়েছে। এই গাছটির আদি নিবাস সেনেগালের দক্ষিণাঞ্চলে। আলসার, সিফিলিস, সর্পদংশনের ওষুধ, বাত, ছত্রাক দমন, চর্মরোগ, মেয়েদের প্রসাধনী সামগ্রী, এমনকি ক্যান্সারের চিকিৎসায় প্রক্রিয়াজাতের মাধ্যমে বহুল ব্যবহৃত হতে পারে বলে জানা গেছে। কুড়িগ্রামের ফুলবাড়িতে হরিপ্রিয়া নামে নার্সারিতে বিরল প্রজাতির কাইজেলিয়া গাছের বীজ থেকে 14টি গাছের চারা উৎপাদন করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন কৃষক রমণীকান্ত রায়। বিরল প্রজাতির এই গাছের চারা দেখতে প্রতিদিনই নার্সারিতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। তা আমি এক অ্যাডভোকেটের কাছ থেকে এই বীজ সংগ্রহ করার পরে আমি নিজে চারা রোপণ করি। এখন আমার বাগানে আছে 14টি চারা। তা শুনেছি এটা মহাঔষধি গাছ, আলসার, ক্যান্সার ও সর্পদংশন কাজে লাগে। তা আমি চাই এই গাছগুলো যেন শিক্ষা প্রতিষ্ঠানে বা মন্দির মসজিদে লাগায়। চারাগুলো আমি জীবনে দেখি নাই, চারাগুলো খুব ঔষধি বলে মনে হচ্ছে এবং অনেক এলাকার বহু লোক আসিয়া গাছগুলো দেখে যাচ্ছে। আমি জীবনেও এই গাছ দেখি নাই, আজ এই প্রথম দেখলাম। অনেক মানুষ এই গাছটা দেখার জন্য এখানে আসতেছে। বিরলে গাছের ফল থেকে চারা উৎপাদন করায় কৃষক রমণীকান্ত রায়কে ধন্যবাদ জানিয়েছে ফুলবাড়ি উপজেলা বন বিভাগ। প্রাইভেট নার্সারির মালিক রমণীকান্ত কয়েকটি ফল সংগ্রহ করে চারা উৎপাদন করেছে। তার চারাগুলো খুব সুন্দর হয়েছে এবং জনগণের মধ্যে এই চারা নেওয়ার জন্য ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। আমি রমণীকান্তকে সাধুবাদ জানাই। সেজন্য এইভাবে বিলুপ্তপ্রায় গাছগুলো চারা সংগ্রহ করে বীজ চারা করে জনগণের মধ্যে ছড়িয়ে দেয়। সঞ্জিতা হক, এশিয়ান টেলিভিশন। শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে কাল। বেতন ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরে আজও বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। চরম ভোগান্তিতে অফিসগামী সহ কর্মস্থলে ছুটে চলা মানুষ। এবং অস্থিরতা আর আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হচ্ছে পার্বত্য 2 জেলা। সড়ক অবরোধের শেষ দিন আজ। সাজেকে আটকা পড়েছে 1400 পর্যটক। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।